আবির ভুরু গুটিয়ে সরাসরি তানবীরের চোখের দিকে তাকিয়ে কর্কশ গলায় বিড়বিড় করল, তুমি না আমার সম্বন্ধী? তানবীর নিঃশব্দে হেসে অন্তত ধীর কণ্ঠে বলল, তুমি না আমার ভাই? তাছাড়া পুরো পৃথিবী জানে তুমি আমার বন্ধু টাইপের ভাই, তাই আমার সব দিক থেকে পারমিশন আছে। আবির দাঁতে দাঁত চেপে বলল, জি ভাই, বুঝতে পেরেছি। বলছিলাম কি ভাই, আপনি পারমিশন দিলে আমি আপনার বোনের সাথে একান্তে কিছুটা সময় কাটাতাম। পারমিশন দিবেন ভাই? জি ভাই, আপনার জন্য এত আয়োজন। বেস্ট অফ লাক, বাই। তানবীর চলে যাচ্ছে। আবির মুচকি হেসে দরজা বন্ধ করে দিয়েছে। দরজা বন্ধের শব্দে মেঘের শরীর ঝাঁকি দিয়ে উঠেছে। মাথা নিচু করে জোরে নিঃশ্বাস ছাড়লো। আবির আর চোখে মেঘের দিকে তাকালো। ঠোঁটে লেগে আছে দুষ্টু হাসি। ধীর পায়ে এগিয়ে গেল মেঘের কাছে। আবিরের তৃপ্তি দুই চোখ চকচক করছে। উৎকণ্ঠায় মেঘের চিবুক নেমে গলায় ঠেকেছে। ক্ষীণ বক্ষের তীব্র কম্পনে শরীর ঘেমে একাকার অবস্থা। আবির আগপাচ না ভেবে আচমকা মেঘের কোলে মাথা রেখে শুয়ে পড়েছে। অপ্রত্যাশিত ঘটনায় মেঘ চমকে ওঠে। বুকের ভেতর পর্যন্ত স্তব্ধ হয়ে গেছে। মেঘ সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে ফেলেছে। হাত পা সহ সারা শরীর থরথর করে কাঁপছে। আবির আকস্মাৎ জামা কাপড়ের ওপর দিয়ে মেঘকে জড়িয়ে ধরে পেটে মুখ গুজল। আবিরের অবাঞ্ছিত স্পর্শে মেঘের জড়ালো বক্ষস্পন্দন আরও বেশি জড়ালো হতে শুরু করেছে। নীরবে ঢোক গিলে এলোমেলো নিঃশ্বাস ছাড়ছে। আবির ভয়ঙ্কর আবেশে আবদ্ধ। সুদীর্ঘ অবকাশের অস্ফুট প্রণয়ের অফিসিয়াল অনুমোদন পেয়েছে আজ। মেঘের শরীর থেকে আসা বিমুগ্ধকারী ঘ্রাণটা আবিরের নাসারন্ধ্রের সঙ্গে সঙ্গে হৃদয়ে তোলপাড় চালাচ্ছে। আবির এক মনে সেই ঘ্রাণটা উপলব্ধি করছে। মেঘের অভিমানে নাক ফুলানো, গায়ের তীব্র গন্ধ, দরদি স্পর্শ, আহ্লাদিক কণ্ঠের আবদার পূরণের পরিপূর্ণ অধিকার পেয়েছে আজ। এই মেঘ একান্ত আবিরের। পৃথিবীর আর কারো সাধ্য নেই যে আবিরের কাছ থেকে তার মেঘকে দূরে সরাবে। আর ছোট্ট মেঘের আদুরে কণ্ঠে বলা কথাগুলো আবিরের খুব মনে পড়ছে। আকস্মাৎ পেট থেকে মুখ সরিয়ে ঘাড় কিছুটা ঘুরিয়ে মেঘের অভিমুখে তাকালো। মেঘের বন্ধ চোখের পাতা আর কম্পিত অধর দেখে আবির আনমনে হেসে অন্তত মোলায়েম কণ্ঠে বলল, তুমি আমার বহু প্রতীক্ষিত একান্ত অভিলাষ, হৃদয়ের মণিকোঠায় সঙ্গোপনে রাখার নির্মম প্রয়াস। আমার অবিচ্ছেদ্য প্রণয়ের উত্তাপ তুমি। সকাল সন্ধ্যা সর্বনাশের কারণটাও শুধু তুমি। মেঘের সংকোচ কোনোভাবেই কাটছে না। চোখ খুলে আবিরের দিকে তাকাতেও পারছে না। আবির মুচকি হেসে ডাকলো, অগো অপরূপা, চেয়ে দেখো না মনোরমা। মেঘ কিংকর্তব্যমূঢ়। আবিরের একের পর এক ভাবপ্রবণ কথা শুনে মেঘের অস্থিরতা বেড়েই চলেছে। বুকের ভেতরে চলমান ইতস্ততা কাটিয়ে চোখ পিট করে তাকালো। আবিরের সঙ্গে চোখাচোখি হতে আবির আকস্মাৎ সশব্দে হেসে উঠল। আবিরের প্রাণোচ্ছল হাসি দেখে মেঘ না হেসে পারল না। আবির হাসি থামিয়ে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে তপ্ত স্বরে শোধালো, আমাকে পেয়ে খুশি তো? মেঘ মাথা দুলিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, আলহামদুলিল্লাহ, অনেক খুশি। আপনি? আবির আবারও মৃদু হাসল। মেঘের কোল থেকে উঠে মুখোমুখি বসল। লম্বা নিঃশ্বাস ফেলে মেঘের হাতটা শক্ত করে ধরে কোমল কণ্ঠে বলতে শুরু করলো, আলহামদুলিল্লাহ, আজ আমি খুব খুশি। কারণ আমার স্প্যারোকে দেওয়া কথা আজ পরিপূর্ণভাবে রাখতে পেরেছি। ছোট্ট স্প্যারোর সে আহ্লাদি কণ্ঠে বলা কথাটা, আমাকে ছেড়ে যেতে পারবে না। স্প্যারো ভুলে গেলেও আমি ভুলতে পারিনি। গত 16টা বছর আমি শুধু এই একটা কথার জোরেই সব বিপত্তিতে টিকেছিলাম। আজ আমার স্প্যারোকে আবারও বলতে চাই, আমি ছেড়ে যাইনি, কোথাও যাইনি। তোমার আবির তোমারই আছে। তুমি সেদিন শুধু বলেছিলে ছেড়ে যেও না, অথচ আমি বুঝেছিলাম তোমাকে ছেড়ে বাঁচতে পারবো না। শেষ বিকেলে পাখিদের বাড়ি ফেরার তাড়া দেখে তুমি আবেগী কণ্ঠে বলেছিলে, ওদের মতো আমারও যদি আলাদা একটা বাড়ি থাকতো। আর আমি ভেবেছিলাম যে কোনো মূল্যেই হোক তোমাকে তোমার স্বপ্নের বাড়ি উপহার দিব। একবার খেলতে গিয়ে পায়ে ব্যথা পেয়েছিলাম বলে তুমি শীতল কণ্ঠে বলেছিলে, খেলতে না গেলে তো ব্যথা পেতে না। আমি মনে মনে বলেছিলাম আজকের পর খেলতে যাব না। জ্বরের ঘোরে আমার হাতটা আঁকড়ে ধরে তুমি বলেছিলে আমার কাছে থাকো, আমিও থেকে গেলাম। কোনো একদিন কোনো কারণে বাসায় আমাকে বকা দিচ্ছিল দেখে তুমি সবার সামনে আমার হাতটা শক্ত করে ধরে বলেছিলে, আবির ভাইয়া শুধু আমার, তোমরা কেউ কিছু বলতে পারবে না। আমি আবির সেই দিনই তোমার হয়ে গিয়েছিলাম।
নিজের সাথে প্রতিজ্ঞা করেছিলাম বাঁচলে তোমার সাথেই বাঁচব। মেঘ অবিশ্বাস্য চোখে আবিরের অভিমুখে চেয়ে আছে। অতর্কিতে বেড়েছে বুকের ভেতরে ধুকপুক শব্দ। আবিরের কথাগুলো শুনে মেঘের চক্ষুদয় কোঠর ছেড়ে বেরিয়ে আসতে চাইছে। ফর্সা লাজুক আদল মুহূর্তেই পরিবর্তন হয়ে গেছে। নাকের ডগায় মুক্তোর মতো বিন্দু বিন্দু ঘাম চিকচিক করছে। মেঘের উত্তেজিত মনোভাব চোখে মুখে ফুটে উঠছে। যে আবিরের প্রণয়ে আসক্ত মেঘ, সেই আবির মেঘের কাছেই প্রতিজ্ঞাবদ্ধ ছিল এত বছর। এটা ভেবেই মেঘের মস্তিষ্কে নিউরনে অনুকরণ শুরু হয়েছে। মেঘ অসহায় মুখ করে আবিরের চোখের দিকে তাকিয়ে প্রশ্ন করল, আমি আপনাকে এত কিছু বলেছিলাম? আবির মেঘের দুই হাত নিজের দুই গালে রেখে নিঃশ্বাস টেনে বলল, আমার মনে নেই। কেন? কারণ তখন তুমি অনেক ছোট ছিলে। আপনি কখনো বলেননি কেন? ভালোবাসা মুখে বলা হয় না পাগলি, তোমাকে নিজ থেকে অনুভব করতে হতো। আর আমি সেই অপেক্ষাতেই ছিলাম। মেঘ কপাল কুঁচকে প্রশ্ন করল, আপনি আমাকে তুমি করে বলছেন কেন? শুনতে খারাপ লাগছে, কেমন যেন অস্বস্তি লাগছে। আপনার মুখে তুইটাই মানায়। অভ্যাস করো, এখন থেকে তুমিটাই বেশি শুনতে হবে। কেন? আবির মৃদু স্বরে বলল, আমার সম্বন্ধে আমাকে ভয়ঙ্করভাবে ওয়ার্নিং দিয়েছে। বিয়ের পর তোমার সাথে তুই তোকারি করলে আমার নামে মামলা দিবে। তানবীরের এইসব তুই তোকারি একদম পছন্দ না। ওর সাথে কথা বললে সচরাচর তোমাকে তুই বলে সম্বোধন করি না। তারপরও ভুলে যদি বলে ফেলি, তখন দেখা যায় রাগে সারাদিন আমার সাথে কথাই বলে না। গতকাল রাতে আমাকে লাস্ট বারের মতো ওয়ার্ন করেছে, যেন কোনোভাবেই তুই না বলি। পার্সোনালি ঘরে দরজা বন্ধ করে তুই বললেও আমার সম্বন্ধী বা বাবা মা শ্বশুর শাশুড়ি কিংবা কোনো আত্মীয়র সামনে কোনোভাবেই তুই বলতে পারবো না। মেঘ অবিনিবিষ্টের ন্যায় চেয়ে থেকে শান্ত কণ্ঠে শোধালো, আপনি ভাইয়াকে ভয় পান? না, তোমাকে ভয় পায়। মানে? আবির মেঘের হাত গাল থেকে নামিয়ে বুকের ওপর রেখে বলতে শুরু করলো, তোমাকে হারানোর ভয়ে আমার এই যে একখানটা বারংবার কেঁপে ওঠে। আবিরকে ধ্বংসের একমাত্র অস্ত্রই মেঘ। তানবীর সহ আমার কাছের মানুষজন খুব ভালোভাবে জানে আমার জীবনে তোমার অস্তিত্ব ঠিক কতখানি জুড়ে। আমাকে কোনো কিছুতে রাজি করাতে ব্যর্থ হলেই ইচ্ছেকৃত তোমার নাম নেয়, কারণ তারা জানে তুমি আমার একমাত্র দুর্বলতা। এই যে তুমি কত শত কুসংস্কার মানো, কিছু হবে না জেনেও আবেগে নাচো। আমিও ঠিক তেমন, তোমার নামে কিছু শুনলে বুঝে না বুঝে রিয়েক্ট করি, নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। অন্ততপক্ষে তোমাকে নিয়ে তানবীরের সাথে আমি কোনোভাবে অসৎভাবে জড়াতে চাই না, তাই ও যা বলেছে আমি মেনে নিয়েছি। আবিরের উৎকণ্ঠা দেখে মেঘ প্রতিনিয়ত আশ্চর্যের চূড়ায় পৌঁছে যাচ্ছে। মেঘ নির্বাক চোখে তাকিয়ে গম্ভীর মনোযোগ দিয়ে আবিরকে দেখছে। আবির কয়েক মুহূর্ত মেঘের মায়াবী আদলে চেয়ে থেকে আনমনে হেসে বলল, ম্যাম, এভাবে তাকিয়ে আমাকে আগে ভাগেই দুর্বল করে দিবেন না। আপনার সাথে আমার অনেক কথা আছে। আবিরের কথায় মেঘের ভাবনার সুতো ছিঁড়েছে। কপালে ভাঁজ ফেলে মৃদু স্বরে বলল, কি কথা? আগে নামাজ পড়ে রবের কাছে শুকরিয়া আদায় করি, তারপর বলবো। যাও, ফ্রেশ হয়ে উজু করে আসো। আবির মেঘের হাত ছেড়ে বিছানা থেকে নামছে। এত কথোপকথনের ভিড়ে রিয়া আর জান্নাতের শিখে দেওয়া নিয়মকানুনের কথা মেঘ ভুলে গিয়েছিল। মেঘ ঝটপট বিছানা থেকে নেমে আবিরের পায়ে হাত দিয়ে সালাম করতে নিল, কিন্তু সালাম করার আগে আবির মেঘের দুই বাহু ধরে উঠিয়ে আলতোভাবে বুকে জড়িয়ে মোলায়েম কণ্ঠে বলল, তোমার অবস্থান আমার পায়ে নয়, হৃদয়ে। আজকের পর কোনোদিন পায়ে হাত দিয়ে সালাম করার চেষ্টাও করবে না, মনে থাকবে? জি। আবির মেঘকে ছেড়ে ড্রেসিং টেবিলের ওপর থেকে ফোনটা হাতে নিয়ে ব্যালকনির দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে কিছু একটা করছে। এদিকে মেঘ মনে মনে হাবি জাবি ভাবছে আর ব্যস্ত পায়ে গহনা খুলছে। গলার একটা গহনাকে খুলতে গিয়ে চুলের টান পড়তেই মেঘ ব্যথায় উফ করে উঠেছে। আবির সহসা ফোন টেবিলের ওপর রেখে মেঘের কাছে এসে জিজ্ঞেস করলো, কি হয়েছে? চুলে টান লাগছে, হাত ছড়াও, আমি দেখছি। মেঘ ভুরু কুঁচকালো, তবে নিষেধ করলো না। আবির খুব মনোযোগ দিয়ে মেঘের চুল সরিয়ে গহনা খুলে দিয়েছে। মাথায় লাগানো ক্লিপগুলো খুলতে খুলতে কর্কশ কণ্ঠে বিড়বিড় করলো, আগেই বলেছি রাতে এত সাজগোজ করতে হবে না, তারপরও কেউ কথা শুনে না। আবিরের ঠান্ডা কণ্ঠের অভিযোগে সম্মিত ফিরল মেঘে। চোখ ঘুরিয়ে আবিরকে এক পলক দেখে হালকা করে কেসে শীতল কণ্ঠে বলল, আবির ভাই। আকস্মাৎ আবিরের সুপ্ত ক্রোধ চোখে ভেসে উঠেছে। মেঘের দিকে তাকিয়ে চোখ রাঙাতেই মেঘ দাঁত কেলিয়ে হেসে বলল, মজা করেছি। আবির প্রতি উত্তরে কিছু বলল না। মেঘ ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসতে আবির চুপচাপ ওয়াশরুমে চলে গেছে।
যথারীতি দুজন একসঙ্গে 2 রাকাত নফল নামাজ পড়ে নিয়েছে। নামাজ শেষ করে আবির মেঘের কপালে দীর্ঘ চুমু খেয়ে মেঘকে শক্ত করে জড়িয়ে ধরল। আবিরের সারাদিনের সব দুষ্টুমি খুনসুটি হঠাৎই পরিবর্তন হয়ে গেছে, কেমন যেন নিশ্চুপ হয়ে গেছে। আবিরের বুকের ওপর মাথা থাকায় মেঘ স্পষ্টভাবে আবিরের হৃদয় স্পন্দন টের পাচ্ছিল। মেঘ হঠাৎই ততষ্ট কণ্ঠে শোধালো, কি হয়েছে আপনার? আপনি কি কোনো বিষয় নিয়ে চিন্তিত? আবির ঘন ঘন ঢোক গিলছে। মেঘকে বিছানার পাশে বসিয়ে আবির ফ্লোরে বসলো। মেঘ ব্যাকুল কণ্ঠে বারবার প্রশ্ন করছে। আবির উত্তর না দিয়ে কিছুক্ষণ চুপচাপ বসে রইল। আবির আচমকা বসা থেকে উঠে ওয়ার্ড্রপ থেকে একটা ছোট বক্স বের করলো। আবির নাম লেখা একটা ডিজাইনিং লকেট বের করে মেঘের গলায় পরিয়ে দিতে দিতে মৃদু স্বরে বলল, এটা বাসর রাতের গিফট। মেঘ তৎক্ষণাৎ লাফিয়ে উঠে বালিশের নিচ থেকে একটা ঘড়ির বক্স বের করে আবিরকে দিয়ে বলল, এটা আপনার জন্য। আবির কপাল কুঁচকে প্রশ্ন করলো, বাসর রাতে গিফট দিতে হয়? এটা তোমাকে কে বলেছে? রিয়া আপু, জান্নাত আপু, তাছাড়া আমার বান্ধবীরাও বলেছে। আর কি কি বলেছে? আরও অনেক কিছু। আবির ভুরু গুটিয়ে ধীর হস্তে কপাল চাপড়ে শক্ত কণ্ঠে বলল, ইস, আমার বউটাকে এরাই নষ্ট করছে। মেঘ ঠোঁট কামড়ে বিড়বিড় করলো, মোটেই না। আবির ঘড়িটা দেখে মুচকি হেসে বলল, পরিয়ে দাও এখন। মেঘ ঘড়িটা পরিয়ে দিয়ে আহ্লাদি কণ্ঠে শোধালো, পছন্দ হয়েছে? আমার একমাত্র বইয়ের দেওয়া গিফট, পছন্দ তো হবে। আবির তপ্ত স্বরে ফের বলল, তোমার জন্য আরও সারপ্রাইজ আছে। কি? আবির একটা অ্যালবাম বের করে মেঘের হাতে দিল। অ্যালবামের সর্বপ্রথম ছবিটা আবির আর মেঘের বিয়ের, দুজন পাশাপাশি বসা। মেঘ ঘাড় কাত করে আবিরের বাইসেপে রেখেছে। আবির মেঘের মাথার ওপর নিজের মাথা কাত করে রেখেছে। দুইজনের এক হাত সামনের দিকে। আবিরের হাতের তালুতে মেহেদি দিয়ে লেখা মেঘের আবির, আর মেঘের হাতে লেখা আবিরের মেঘ। মেঘ ছবিটা দেখে মৃদু হেসে অ্যালবাম খুলেছে। মেঘের জন্মের পর আবিরের প্রথম কোলে নেওয়া ছবি। মেঘের 6 মাস, 1 বছর, 2 বছর বয়স থেকে শুরু করে বিয়ে পর্যন্ত আবিরের সাথে যত ছবি ছিল সবই অ্যালবামে আছে। মেঘ মুগ্ধ চোখে তাকিয়ে ছবিগুলো দেখছে। আবির পাশে দাঁড়িয়ে ছবিগুলোর বর্ণনা দিচ্ছে। ছোটবেলার ছবিগুলো ফ্যামিলি অ্যালবাম থেকে সংগ্রহ করা, কোন ছবি কখন কি অবস্থায় কাকে দিয়ে উঠেছিল সবই আজ নির্দ্বিধায় বলছে। মেঘ নিস্তব্ধ হয়ে ছবিগুলো দেখছে আর আবিরকে দেখছে। মাঝখানে 9 বছর একসাথে ছবি না থাকলেও লাস্ট 2 বছরের ছবিতেই তার উসুল তুলে ফেলেছে, যার মধ্যে হাতে গোনা কয়েকটা ছবি মেঘ নিজের ইচ্ছেতে তুলেছিল। বাকি সব আবিরের পার্সোনাল ফটোগ্রাফার তুলে দিয়েছে। অ্যালবাম দেখা শেষ হতেই মেঘ দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। আবির মৃদু স্বরে জিজ্ঞেস করলো, রাগ করেছ? মেঘ ঠোঁট ফুলিয়ে চেয়ে আছে। আবির নিরেট কণ্ঠে বলল, রাগ করো না প্লিজ, এটা দেখে রেগে গেলে পরেরগুলো তো বলতেই পারবো না। পরে কি? আবির একটা চাবির গোছা মেঘের হাতে দিয়ে বলতে শুরু করলো, আজ থেকে এই চাবির গোছাটা তোমার। এখানে আমার রুমের প্রতিটা তালাবদ্ধ জিনিসের চাবির পাশাপাশি আমার অফিসের সব চাবি আছে। তুমি আমার অর্ধাঙ্গিনী, তাই আজ থেকে আর কোনো লুকোচুরি নয়। আমার যা কিছু আছে সব কিছুতে তোমার অধিকার আছে। মেঘাজ হতবিহ্বল। যে আবির নিজের জিনিসপত্র কখনো কাউকে ছুতে দেয় না, রুমে ঢুকতে দেয় না, সব কিছুতে তালা দিয়ে রাখে, সে আজ নিজের হাতে সব দায়িত্ব মেঘকে দিচ্ছে। আবিরের এত পরিবর্তন দেখে মেঘ স্তব্ধ চোখে কেবল দেখেই যাচ্ছে। আবির আকস্মাৎ মেঘের মুখোমুখি দাঁড়ালো। আচমকা ধপ করে মেঘের পায়ের কাছে বসে পড়েছে। আবিরের গায়ে যেন পা না লাগে তার জন্য মেঘ সঙ্গে সঙ্গে পা সরিয়ে থমথমে কণ্ঠে শোধালো, কি হয়েছে আপনার? আবির পেছন থেকে একটা সুন্দর গিফট বক্স বের করে মেঘের হাতে দিল। মেঘ ভুরু কুঁচকে প্রশ্ন করলো, কি এটাতে? দেখো। বক্স খুলতেই 2টা ব্যাংক চেক চোখে পড়েছে। মেঘ অ্যামাউন্টটাও ঠিক মতো খেয়াল করেনি। কৌতূহলবশত চেক তুলে বিস্ময় সমেত তাকালো। বক্সে স্বর্ণের বেশ কিছু গহনা। মেঘ বারবার আবিরের দিকে তাকাচ্ছে। আবিরের ঠোঁটে মলিন হাসি। মেঘ গহনাগুলো তুলে বিছানার পাশে রাখছে। কাগজের মতো কিছু লাল ফিতা দিয়ে পেঁচানো দেখে মেঘ স্বাভাবিকভাবে খুলতে নিল। খুলতেই দেখলো এটা একটা দলিল। কিছুটা পড়ার পর বুঝতে পারল কোনো একটা জায়গা আবির মেঘের নামে করে দিয়েছে। মেঘ আশ্চর্য নয়নে তাকিয়ে প্রশ্ন করলো, এইসবের মানে কি? আবির মুচকি হেসে বলল,
স্প্যারোস ড্রিম হাউস তোমার বাড়ি, একান্তই তোমার, সেখানে আমার কোনো অধিকার নেই। মেঘ কিঞ্চিত রাগী স্বরে বলল, অধিকার যদি নাই থাকবে তাহলে আমার বাড়ি আপনি আমাকে না জানিয়ে কেন করেছেন? আগে আমাকে বললেন না কেন? শুরুতে জানানোর মতো পরিস্থিতি ছিল না কেন? সময়টা ছিল ডিসেম্বর মাস, মাইসা আপুর বিয়ে থেকে মালার কারণে তোমাকে জোর করে নিয়ে আসছিলাম। আমি অফিস থেকে এসে তোমাকে সময় নিয়ে বোঝাতে চেয়েছিলাম মালার সাথে আমার কিছুই নেই, অথচ তুমি আমার আসা পর্যন্ত জাস্ট 10টা মিনিট অপেক্ষা করতে পারলে না। আমাকে গুরুত্ব না দিয়ে মিনহাজদের গুরুত্ব দিয়েছিলে, তার জন্য তোমার প্রতি অভিমান হয়েছিল। সেই অভিমান তোমার আব্বুর কথায় জেদে পরিণত হয়েছিল। ওনার মেয়েকে রানীর মতো রাখতে গেলে আগে রানীর স্বপ্নগুলো পূরণ করা জরুরি ছিল। সেই রাতেই 3-4 দিনের জন্য চলে গেলাম, দিনরাত এক করে সব কিছু রেডি করে আসছি। যেদিন বাসার কাজ শুরু করব তার আগের দিন থেকে আপনাকে এত মতে রিকোয়েস্ট করলাম, কিন্তু তুমি এতটাই জেদি যে কোনোভাবে যেতে রাজি হলে না। তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েও দিতে পারলাম না, তাই সিদ্ধান্ত নিয়েছিলাম বাসার কাজ পুরোপুরি শেষ করেই জানাবো। মেঘ শক্ত কণ্ঠে বলল, মিস করলাম। বাকিগুলো দেখে শেষ করো। মেঘ আবারও বক্স হাতে নিল, কিছু চিরকুট, আবিরের অফিসের কিছু ডকুমেন্টস, সাথে কয়েকটা 500 আর 1000 টাকার বান্ডিল। এত টাকার বান্ডিল দেখে মেঘ আশ্চর্যজনিত নয়নে তাকে উদ্বিগ্ন কণ্ঠে শোধালো, এত টাকা কার? আবির মোলায়েম কণ্ঠে বলল, তোমার। মানে? এত টাকা দিয়ে আমি কি করব? এগুলো সব কাবিনের। মেঘ ধীর কণ্ঠে বলতে শুরু করলো, আমি যতদূর শুনেছি কাবিন বইয়ের পরিবার অথবা বইয়ের ইচ্ছে অনুযায়ী দিতে হয়। আমি বউ হয়ে বলছি, আমার কাবিনের কোনো প্রয়োজন নেই। আমি আপনাকে চেয়েছি, আলহামদুলিল্লাহ আপনাকে পেয়ে গেছি। আমার আর কিছুই চাওয়ার নেই। আপনার এত গিফট, টাকা, ব্যাংক চেক, এসবের কোনো কিছুর আমার চাই না। বিয়েতে কাবিন যদি আবশ্যক হয় তবে আমি কাবিন হিসেবে আপনাকে চাইব, অমৃত্য শুধু আপনাকেই চাইব। মেঘের 2 চোখ ছলছল করছে। নিজেকে সংযত করতে তারিদ শ্বাস টানল। আবির দুর্বদ্ধ নেত্রে মেঘের মায়াবী আনলে চেয়ে আছে। অল্পতে লজ্জায় আড়ষ্ট হওয়া মেয়েটার অদম্য কণ্ঠের আকাঙ্ক্ষা শুনে আবির শীতল চোখে চেয়ে মুচকি হাসল। মেঘ এতক্ষণ কি বলেছে নিজেও জানে না। আবিরের অন্যরকম চাহনিতে কিছুটা লজ্জা পেয়েছে। আবির চোখ মুখ গুটিয়ে শান্ত কণ্ঠে শোধালো, যা দিয়েছি সব কিছু সহ আবির যদি তোমার হয় তাহলে কাবিন নিয়ে কি তোমার আর কোনো আপত্তি আছে? মেঘ সঙ্গে সঙ্গে আবিরের দিকে তাকিয়ে শ্বাস ছেড়ে ঠোঁট ফুলিয়ে নিষ্পাপ কণ্ঠে বলে উঠল, আমার আবির হলেই হবে। আবির ভুরু উঠাতেই মেঘ থতমত খেয়ে বলল, সরি, আপনাকে হলেই হবে। আমি তো তোমারই, বাকি যা দিয়েছি ওই সবও তোমার। এইগুলোর পর কাবিন হিসেবে তোমার কি আমার কাছে আর কিছু চাওয়ার আছে? মেঘ সাবলীল ভঙ্গিতে বলল, আমার আর কিছুই লাগবে না। মনে কষ্ট থাকবে না তো? মেঘ একগাল হেসে বলল, আমার মনে কষ্টের ছিটে ফোটাও নেই, কারণ আপনাকে পেয়ে গেছি যে। আবির অনুগ্রহ হেসে টেবিলের ওপরে রাখা একটা বই থেকে কাগজ এনে মেঘের হাতে দিল। তেমন একটা গুরুত্ব না দিয়ে মেঘ জিজ্ঞেস করলো, কি এগুলো? পড়ো। মেঘ বিড়বিড় করে পড়ছে। কিছুটা পড়তে বুঝতে পারলো এটা কাবিন নামার কপি। মেঘ সঙ্গে সঙ্গে নিচে তাকালো। বরের স্বাক্ষরের জায়গায় সাজ্জাদুল খান আবির লেখা, আর কন্যা স্বাক্ষরের জায়গায় মাহাদিবা খান মেঘ। বিবাহ রেজিস্ট্রি করার তারিখ 3/2/2020, যা আজ থেকে আরও 3 বছর আগের। এটা দেখে মেঘ বিস্তীর্ণ চোখে তাকিয়ে এক হাতে নিজের মুখ চেপে ধরেছে। মেঘের হাত থরথর করে কাঁপছে, কান দিয়ে গরম হাওয়া বের হচ্ছে, মস্তিষ্কে বিদ্যমান স্নায়ুগুলো ধপধপ করে কাঁপছে, বুকের ভেতরটা দুরু দুরু কেঁপেই চলেছে। নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। মেঘ শশব্যস্ত চোখে আবিরের দিকে তাকালো। আবির নিরুদ্বেগ ভঙ্গিতে মেঘকে দেখছে আর নিজের বুকে হাত রেখে অনুচ্চ স্বরে দোয়া পড়ছে। মেঘের গলায় আটকানো নিঃশ্বাসটা অতি সন্তর্পণে বেরিয়ে আসছে। মুখ ফুলিয়ে শ্বাস টেনে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে থমথমে কণ্ঠে প্রশ্ন করলো, এগুলো কি সত্যি? আবির ঢোক গিলে ধীর স্থির কণ্ঠে বলল, আইনের চোখে আমাদের বিয়ে 3 বছর পূর্ণ হয়ে গেছে। গতকাল 4র্থ বছরে পদার্পণ করেছি। তোমাকে আগেই বলেছিলাম তুমি আমারই, কেউ তোমাকে আমার থেকে আলাদা করতে পারবে না। কেউ যদি আমার সাথে ঝামেলা করতেও চাইতো আমি সরাসরি কাবিননামা দেখিয়ে দিতাম। মেঘ ভাবনা চিন্তা ছাড়াই আচমকা বলে উঠল, এটা কিভাবে সম্ভব? আবির শক্ত কণ্ঠে বলতে শুরু করলো, আমি দেশ ছাড়ার মাসখানেক আগে তানবীরকে তোমার ব্যাপারে সব বলেছিলাম। সে আমার আবেগ অনুভূতি দেখে প্রথম দিকে মেনে নিলেও পরবর্তীতে ওর মনে কিছুটা খটকা সৃষ্টি হয়েছিল, কারণ শত হলেও সে তোমার আপন ভাই।
তোমার প্রতি তার দায়িত্ব ভালোবাসা অন্য লেভেলের, যেটা আমার প্রতি হাজার থাকলেও তোমার সমান নয়। বলতে গেলে তানবীর আমি দুজনেই তখন অপ্রাপ্তবয়স্ক। মজার ছলেই হোক কিংবা গভীর চিন্তা থেকেই তানবীর একদিন হুট করে বলে বসে, ভাইয়া তুমি বনুকে এখন পছন্দ করো মানলাম, আমি ওকে দেখেও রাখলাম, কিন্তু 7 বছর পর তোমার মন মানসিকতা যে এরকম থাকবে তার কি গ্যারেন্টি আছে? তখন যদি বনুর প্রতি এখনকার মতো অনুভূতি না থাকে। তানবীরের কথা শুনে আমার মনে চিন্তন জাগে। আমি নিজেও কখনো সেভাবে ভেবে দেখিনি, তাই ভেবেচিন্তে সিদ্ধান্ত নিলাম তোমাকে বিয়ে করব। কেন সেই সিদ্ধান্ত নিয়েছিলাম আমি নিজেও জানি না, শুধু মনে হয়েছিল তানবীর যা বলেছে একদম ঠিক বলেছে। তানবীর মজার ছলে বললেও আমি দুশ্চিন্তায় ঘুমাতে পারছিলাম না। তানবীরকে জানানোর পর সে খুব রিকোয়েস্ট করেছে যেন বিয়ের ঝামেলা না করি। ও এমনিতে এসব বলেছিল, আরও অনেক কিছু। আমার মাথায় তখন কিছুই ঢুকছিল না। আমার কাছের বন্ধুর বাবা কাজী, তাই তৎক্ষণাৎ খোঁজ নিলাম। তোমার বয়স অনেক কম ছিল, তখন তোমার আমার প্রতি তীব্র ঘৃণাও ছিল। সব মিলিয়ে তখন বিয়ে সম্ভব ছিল না। তাছাড়াও কিছু নিয়মনীতি ছিল, যার কারণে আঙ্কেল কোনোভাবে রাজি হইতেছিল না। কিন্তু তখন আমার একটাই জেদ ছিল, যেভাবেই হোক বিয়ে আমার করতেই হবে। আঙ্কেলকে বিস্তারিত বুঝিয়ে খুব কষ্টে রাজি করিয়ে রাকিব, তানবীর আর সুজনের উপস্থিতিতে বিয়ের কাজ সম্পূর্ণ করে দেশ ছাড়ি। আবির দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে পুনরায় বলতে শুরু করলো, বিশ্বাস করো আমি তখন কোনো কিছু ভাবিনি, এত কিছু বুঝিনি, শুধু বুঝেছিলাম তোমাকে আমার লাগবে, সেটা যে কোনো মূল্যেই হোক। মস্তিষ্কে শুধু একটা চিন্তায় ঘুরপাক খাচ্ছিল, তোমাকে বৈধতার চাদরে মোড়ানো। পাওয়া না পাওয়ার মাঝে আমি তখন বাস্তবিক জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। ভবিষ্যতে কি হবে বা কি হতে পারে সব ভুলে গিয়েছিলাম। বিয়ে পরিপূর্ণ হবে না জেনেও আবেগের তাড়নায় বিয়ে করেছিলাম। নিশ্চুপ মেঘ এবার মুখ খুলল, কিছুটা বিস্মিত হয়ে জানতে চাইল, আমার সাইন কে দিয়েছিল? তুমি কিভাবে? আমি তো এসবের কিছুই জানতাম না। মনে আছে তানবীর একদিন ঘুরতে নিয়ে তোমাকে বিয়ের কথা বলেছিল? হ্যাঁ মনে আছে। আমাকে এমনই একটা কাগজে সাইন করতে বলেছিল। আমি জিজ্ঞেস করেছিলাম এটা কিসের কাগজ? ভাইয়া বলেছিল বিয়ের। আমি তখন সেভাবে গুরুত্ব দিইনি, ভেবেছিলাম ভাইয়া মজা করছে। আবির কপাল গুটিয়ে জানতে চাইলো, কেন? আমার নাম বলেছিল? মনে নেই। হ্যাঁ এটা মনে আছে। বিয়ের কথা বলায় আমি যখন হাসছিলাম তখন ভাইয়া জিজ্ঞেস করছিল আমাকে যার তার কাছে বিয়ে দিলে আমার আপত্তি আছে কি না। আমিও সুন্দর করে বলেছিলাম কোনো আপত্তি নেই, তুমি যাকে বলবা তাকে বিয়ে করে নিব। আমার সত্যিই তখন কোনো আপত্তি ছিল না, কারণ তখন আমার জীবনে আপনি ছিলেন না। আমার চোখে আমার ভাই সবার সেরা ছিল। সে যা বলতো আমি সব কিছু মেনে নিতাম। ভাইয়া তখন আপনাকে বিয়ে করার কথা বলেছিল, আর আমি ভাইয়ার কথায় আপনাকে বিয়ে করতেও রাজি হয়ে গিয়েছিলাম। আমি ভেবেছিলাম ভাইয়া মজা করছে, তাই যা বলেছিল সবেতেই হ্যাঁ হ্যাঁ করে সাইনও করে দিয়েছিলাম। তারপর ভাইয়ার সাথে এই বিষয়ে আমার আর কোনো কথা হয়নি। ভাইয়া কিছু বলেনি, আর আমিও তো সেই ঘটনা বেমালুম ভুলে গিয়েছিলাম। আবির মলিন হেসে বলল, ওই দিনই তো তোমার সাথে আমার বিয়ে হয়ে গিয়েছিল। তানবীরের সাথে সাথে সেখানে কাজী সাহেব, সুজনরা উপস্থিত ছিল, তাছাড়া ফোনে আমিও ছিলাম। মেঘ হাঁ করে আবিরের দিকে তাকিয়ে আছে। আবির গলা খাখারি দিয়ে আবারও বলতে শুরু করলো, আমি সাইন করার দিনই তোমাকে বউ হিসেবে কবুল করেছিলাম, কিন্তু তোমারটা বাকি ছিল। তোমাকে বিস্তারিত বোঝানোর পরিস্থিতি ছিল না, তাই তানবীর যেভাবে পেরেছে ম্যানেজ করেছে। আমার কথা ছিল যেহেতু তোমার সাথে তখন মানসিক বা শারীরিক কোনো সম্পর্ক আমি জড়াবো না, তাই শুধু আইনি কাজটা সম্পূর্ণ করে রাখবো। বাসায় এসে যেভাবেই হোক তোমাকে পটিয়ে বাসার সবার অনুমতি নিয়ে তোমাকে বিয়ে করব। আমি নির্বোধ ছিলাম, কারণ আমি তখনও আবেগে গা ভাসাচ্ছিলাম। আমাদের বিয়ে আইনিভাবে নিবন্ধিত হয়ে গিয়েছিল। আমার এত বছরের ভালোবাসাকে আইনি স্বীকৃতি দিতে পেরে মনে সুখের হাওয়া বইছিল। আমার আকাশে বাতাসে বিয়ের আমেজ ছিল, কিন্তু সেই আমেজ বেশি দিন থাকলো না। মাস তিনেকের মধ্যে ফুপির কথা জানতে পারি, আর তখনই আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। তানবীরের সাথে ঘটে যাওয়া ঘটনায় ভীত হয়ে আমি আইনি স্বীকৃতির জন্য জোরাজুরি করেছিলাম, কিন্তু ফুপির কথা শুনে সম্পূর্ণ নিস্তব্ধ হয়ে গিয়েছিলাম। যেখানে ফুপির প্রেমের সম্পর্ক জেনেও মানেনি, সেখানে আমি কাউকে না জানিয়ে বিয়ে করে ফেলেছি। আমার বিয়েটা কোন লেভেলের অপরাধের কাতারে পড়বে সেটা ভেবে আটকে উঠেছিলাম। এত বছরে নিজের মনে জমে থাকা স্বপ্নগুলোকে পিণ্ডীভূত করে যে কাঁচের বাড়িটা বানিয়েছিলাম, সেই বাড়িটা মনের ভেতরে ঘটে যাওয়া আকস্মিক ভূমিকম্পে তছনছ হয়ে গিয়েছিল। নিজের সাজানো স্বপ্ন ভাঙার সাথে সাথে ভেঙেছিল তোমাকে দেখার সব আকাঙ্ক্ষা।
নিজের আক্ষেপে নিজেই পড়ছিলাম। কিছু সময়ের জন্য মনে হয়েছিল পৃথিবী ছেড়ে চলে যায়, কিন্তু শেষ সময়েও তোমাকে দেওয়া কথাটা আমার কানে বাজছিল। আমাকে ছেড়ে যেতে পারবে না। সে আদুরে আনন আমাকে মৃত্যুর দ্বারপ্রান্ত থেকে টেনে এনেছিল। শুধুমাত্র তোমার কথা ভেবে নতুনভাবে নিজেকে তৈরি করছিলাম, কিন্তু বুকে ছিল আকাশ সমান ভয়। বাসায় বিয়ের কথা জানলে তোলপাড় শুরু হবে, এটা খুব ভালোই বুঝেছিলাম। তোমাকে নিয়ে আলাদা থাকার যোগ্যতা আমার ছিল, কিন্তু তুমি যে আমার ছিলে না। তুমি এমনিতেই 7-8 বছর যাবৎ আমার সাথে কথা বলছিলে না। ওই অবস্থায় কোনো ক্রমে যদি শুনতে পারতে যে তোমার সাথে আমার বিয়ে হয়ে গেছে, তখন আব্বু চাচু কি করতো জানি না, কিন্তু তুমি হয় আমাকে খুন করতে, নয়তো নিজে সুসাইড করতে, আর না হয় লাস্ট অপশন ছিল ডিভোর্স। তোমার জেদকে আমি বরাবরই ভয় পাই, তখনও খুব ভয় পেয়েছিলাম। তুমি ভুলক্রমে কিছু বললেও সেটা তুমি করেই ছাড়তে। বাসায় ফিরে 3 মাস কিংবা 6 মাসের মধ্যে বিয়ে করার স্বপ্ন আড়ালে হারিয়ে গেল। সেই থেকে আমার আতঙ্ক শুরু হলো। তানবীর রাকিব দুইজনকে খুব জোর করে বললাম, ভুল করেও যেন বিয়ের টপিক না উঠায়, বিয়ের কথা যেন মন থেকে ভুলে যায়। অনাকাঙ্ক্ষিত কারণে 6 মাস আগে দেশে ফিরলাম। তখন সব ভুলে তোমাকে আমার প্রেমে পড়তে বাধ্য করলাম। প্রতিনিয়ত নিজের আবেগকে নিয়ন্ত্রণ করে তোমাকে অনুভব করাতে লাগলাম। আলহামদুলিল্লাহ, বছর খানেকের মধ্যে আমি সফল হয়ে গেলাম। আমার অ্যাক্সিডেন্টের পর তোমার আবেগ জড়ানো কথাগুলো শুনে তোমার ভালোবাসার পুরোপুরি নিশ্চয়তা পেয়েছিলাম। বাসার পরিস্থিতি, তোমার পরিস্থিতি দেখে তখন দ্বিতীয়বার উপলব্ধি করেছিলাম আমি আবেগের বশে ঠিক কত বড় ভুলটা করেছিলাম। আম্মুর বারবার জানতে চাওয়া আমার কোনো পছন্দ আছে কি না, আব্বুর একই প্রশ্ন পরোক্ষভাবে জিজ্ঞেস করা, সেই সাথে তোমার অতিরিক্ত যত্নে আমি পাগল প্রায় হয়ে উঠেছিলাম। তখন বুঝেছিলাম আমার বাবা মা আমাকে খুব ভালোবাসে। তাদের ইচ্ছাশক্তি এতটাই প্রবল যে আমি চাইলে তারা পৃথিবীর সব কিছু আমার সামনে হাজির করতে পারে। সেখানে তোমাকে আমার সাথে বিয়ে দেওয়া তেমন কোনো বিষয়ই না, বরং তোমাকে চাইলে আব্বু আম্মু খুশি হতো। কিন্তু ওনারা তো জানতো না যে আমি ওনাদের হৃদয় আগে ভেঙে ফেলেছি, আর না তুমি কিছু জানতে। ওই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমার বিয়ের কথা বলাটা কোনোভাবেই সম্ভব ছিল না, আর না সম্ভব ছিল বিয়ের ঘটনা লুকিয়ে নতুন করে বিয়ে করা। তাছাড়া তখনও তোমার স্বপ্নের বাড়ি গিফট করা বাকি, তোমাকে মানসিকভাবে প্রস্তুতি করাটাও বাকি ছিল। গত রমজানের আগে হুট করে সবার সামনে একদিন আমার বিয়ের কথা উঠল। তোমার আব্বু আগুনে ঘি ঢালার মতো কোথাকার কোন মেয়ের কথা বলল। আমি মেজাজ হারিয়ে বললাম 1 বছর বিয়েই করব না। আমি তাদের কিভাবে বোঝাতাম আমি যে তোমাকে বিয়ে করে ফেলেছি। তারপর রাকিবের বিয়ে ঠিক হলো, তখন আব্বু আমাকে কথা শোনালো। এমনকি আমার নিজেরও খারাপ লাগছিল, কারণ আমি যখন থেকে তোমাকে ভালোবাসি তারপর থেকেই বলছিলাম আমি যেভাবেই হোক রাকিবের আগে বিয়ে করব। বিয়ে করেও ছিলাম, কিন্তু কাউকে বলতে পারছিলাম না। আবেগ আর কষ্টগুলো নিজের ভেতর চাপিয়ে রাখতে আর পারছিলাম না। রাকিবের গায়ে হলুদের রাতে ফুপিকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে শুধু একটা কথাই বলছিলাম, আমি ভুল করেছি, খুব বড় ভুল করেছি। সেই ভুলের শাস্তিস্বরূপ মেঘকে আমার থেকে কেড়ে নিও না। আমি মেঘকে ছাড়া বাঁচতে পারবো না। ফুপ্পি নিরুপায় ছিল আমার কান্না দেখে, তবুও কয়েকবার আব্বুকে বলার চেষ্টা করেছে, কিন্তু সাহস করে বলে উঠতে পারিনি। তারপর শুরু হলো তোমার আব্বুর ছেড়ে দেখা। বাধ্য হয়ে বাসায় রাগারাগি করলাম। তোমার বাসার কাজ শেষ করতে প্রজেক্টের দায়িত্ব নিয়ে দেশের বাইরে গেলাম। বিয়ের কথা বাসায় বলার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছিলাম। আমার পুরোপুরি টার্গেট ছিল 1 তারিখ তোমাকে প্রপোজ করব, রাতে বাসায় বিয়ের কথা বলবো। বাসায় মারলে 2 তারিখ ধুমধাম করে গায়ে হলুদ হবে, না মারলে তোমাকে নিয়ে বাড়ি ছাড়বো। মাঝখান থেকে তুমি 3 দিন আগে প্রপোজ করতে বের হয়ে সব কিছু এলোমেলো করে দিয়েছিলে। তবে যাই হোক, রবের কাছে হাজারো শুকরিয়া যে কোনো ঝামেলা ছাড়াই তোমাকে পেয়ে গেছি। মেঘ হতবিহ্বল পাথরের মতো বসে আবিরের মুখের পানে চেয়ে আছে। কিছু জিজ্ঞেস করা বা বলার ভাষা হারিয়ে ফেলেছে। আবির দাবাল ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখল। মেঘের হাত থেকে কাগজ নিতে নিতে মেঘের মসৃণ গালে চুমু খেয়ে হঠাৎই পুরো কণ্ঠে বলে উঠল, বউ, আমি তোমাকে 5 মিনিট দিচ্ছি। এর মধ্যে টাস্কি খাওয়া মুড থেকে বেরিয়ে রোমান্টিক মুডে আসো। আমার বুকের ভেতর প্রেম ভালোবাসা ফুটন্ত গরম পানির মতো টকবক করতেছে। তুমি রোমান্টিক মুডে না আসলে আমার অন্তর পুড়ে ছারখার হয়ে যাবে। তুমি কি তাই চাও? মেঘ নির্বাক চোখে আবিরের দিকে তাকালো। আবির নিঃশব্দে হেসে চোখ টিপল।
আবিরের নির্লজ্জ মার্কা কথার কাণ্ড দেখে মেঘ না পারতেও কিঞ্চিত হাসল। সকালে নাস্তার টেবিলে আবির আর মেঘ ব্যতীত সকলেই উপস্থিত। বন্যাও আজ সবার সাথে খেতে বসেছে। ইকবাল খান ধীর কণ্ঠে শোধালো, আবির আর মেঘ কি এখনো ওঠেনি? মালেহা খান মিমকে উদ্দেশ্য করে বলল, মিম দেখে আয় তো। মিম সঙ্গে সঙ্গে উঠে গেল। আবিরের রুমের দরজায় ডাকতে গিয়ে খেয়াল করলো দরজা খোলা। রুমে মেঘ আর আবির কেউ নেই। মিম রুমের ভেতরে ঢুকে ভালোভাবে দেখল। সহসা বাহিরে এসে উচ্চস্বরে বলল, ভাইয়া আপু কেউই রুমে নেই। আলী আহমেদ খান সঙ্গে সঙ্গে তানবীরের দিকে তাকালেন। তানবীর আতঙ্কিত কণ্ঠে বলল, আমি সত্যিই কিছু জানি না।